ছাত্ররা তোমরা প্রায়শই আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার একটু ভার্বের ব্যাপারটা যদি অ্যাট এ গ্ল্যান্স এর ইম্পর্টেন্সটা লিট ল্যাঙ্গুয়েজে কোন জায়গায় আছে যদি একটু ক্লিয়ার করে বলেন। আমাকে অনেকবার এসএমএস করেছো, দেখলাম হোয়াটসঅ্যাপে অনেক কিছু মেসেজ আছে। তা চলো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য স্পেশালি এক ঝলকে একটু ভার্ব সম্পর্কে আইডিয়াটা আমরা নেব। এখন ভার্ব কাকে বলে, এই যে আমি পার্শ্ব স্পিচের যে 8খানা টোটাল আলাদা আলাদা পার্ট আছে, নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে মায়ের মতো অ্যাকচুয়ালি, মানে মা যেরকম একটা ইন্ডিসপেন্সেবল পার্ট অফ এ হাউস, একদম সো অলসো ভার্ব হচ্ছে ইন্ডিসপেন্সেবল পার্ট অফ এ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি গ্রামার। তাহলে ভার্ব ছাড়া ইউ ক্যানট মেক এ সেন্টেন্স উইদাউট ভার্ব এক্সেপ্ট ইফ ইউ occasion in exclamatory sentences। না হলে প্রত্যেকটা সেন্টেন্সেই ইম্পারেটিভ হোক, অ্যাসার্টিভ ডিক্লারেটিভ ফর্ম হোক বা ইন্টারোগেটিভ ফর্ম হোক, অপটেটিভ হোক, সব জায়গায় ভার্ব কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিচার। তো আপনি কোনো সেন্টেন্স তৈরি করতেই পারবেন না ভার্ব ছাড়া, শুধু কিছুমাত্র ওকেশন আছে যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি ভার্ব ছাড়া। এখন ভার্বকে মোটামুটি আমরা অনেকগুলো পার্টে ভাগ করি, আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করবো ভার্বকে অ্যাকচুয়ালি আমরা কতগুলো পার্টে ভাগ করি। তো এই ভার্ব, আমি ভার্বকে কি করলাম, 3টে পার্টে মেনলি ভাগ করলাম। একটা ডু ভার্ব, একটা বি ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। মেনলি 3টে পার্টে ভার্ব ভাগ হলো। এখন এই ডু ভার্বটা কি, ডু ভার্ব মানে অ্যাকচুয়ালি করা, মানে যার দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আমরা ছোটদের বইতে মেনলি এই জায়গাটা থাকি, যার দ্বারা কোনো কিছু কাজ করাটাকে ভার্ব বলে। কিন্তু শুধুমাত্র কাজ করাটাকে ভার্ব বলে না, ভার্ব আরো অনেক কিছু করে। যেরকম ডু ভার্ব একটা ভি ভার্ব, ভি মানে আমি বলবো হওয়া, আর হ্যাভ ভার্ব, হ্যাভ মানে হচ্ছে থাকা। তাহলে 3টে পার্টে আমি ভার্বকে ভাগ করলাম, একটা ডু ভার্ব, একটা বি ভার্ব, আর একটা হ্যাভ ভার্ব। এখন এই ডু ভার্বটাকে আমি আবার 2টো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে স্টেটিভ। অ্যাকশনটা কি, অ্যাকশন মানে এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি কতগুলো কাজ করছি, আমি পড়ছি, তাকাচ্ছি, শ্বাস নিচ্ছি, কথা বলছি, হাত নাড়াচ্ছি, এই মাথা চুলকালাম, এই যে বিভিন্ন, একটা মানুষ সবসময় অনেকগুলো কাজ করছে। এই তোমরাও যে বসে আছো এখন শুনছো, তাকাচ্ছ, কিছু একটা ভাবছো, সমস্ত যে কাজগুলো সবগুলোকে আমি অ্যাকশন ভাব বলবো। ভাবাটা অ্যাকচুয়ালি হবে না। অ্যাকশন মানে যে কাজগুলো তুমি করছো বা আমি করছি, যেগুলো থার্ড পার্সন অন্য কোনো লোক যদি আমাকে দেখে চিনতে পারে, বুঝতে পারে যে লোকগুলো কাজগুলো অ্যাকচুয়ালি করছে, তখন তাকে আমি বলবো অ্যাকশন ভাব। এখন অ্যাকশন ভাবগুলো দূর থেকে দেখা যাবে এমন, মানে অন্য কেউ দেখে বুঝতে পারবে যে ভাবগুলো সেগুলো। যেমন আমি বললাম যে রাইট একটা অ্যাকশন ভাব, আমি বললাম যে রিড একটা অ্যাকশন ভাব, স্ট্যান্ড একটা অ্যাকশন ভাব, আমি রান একটা অ্যাকশন ভাব। দুইটাতে অ্যাকশন ভাব মানে অন্য লোক দেখে বুঝতে পারছে এমন। এখন আরেকটা ডু ভার্বের পার্ট আছে যাকে আমি স্টেটিভ ভার্ব বলবো। স্টেটিভ মানে যেটাকে দেখে বাইরে থেকে লোক বুঝতে পারবে না এমন, অথচ কাজটা কিন্তু হচ্ছে। আমি কি করছি, আমি ফিল করছি, কিছু একটা ভয় অনুভব করছি, ফিল করছি, আমি একটা ইমাজিন করছি, আমি ভুলে যাচ্ছি, ফরগেট। এই যে ফরগেট এই কথাটা, মানে আমি ভুলে যাচ্ছি কি ভুলে যাচ্ছি না, এটা আর তুমি কিন্তু দেখে বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি, ফিল করছি, বা আমি ফিল করছি এখন ঠান্ডা অনুভব করছি, বাইরে থেকে লোক বসে বুঝতে পারবে না। ফিল করছি, ফরগেট করছি, ইমাজিন করছি, এই যে ভাবগুলো GINE, ইমাজিন করছি, এই ভাবগুলো কিন্তু আমি বলবো স্টেটিভ ভাব। তাহলে আমি ডু ভাবটাকে মেনলি 2টো পার্টে ভাগ করলাম, একটা অ্যাকশন ভাব আর একটা স্টেটিভ ভাব। এই গেল ডু ভাব। বাকি রইল বি ভাব। এখন বি ভাবটাকেও আমি অনেকগুলো পার্টে ভাগ করতে পারি। বি ভাবগুলোকে কতগুলো পার্টে ভাগ করতে পারি আমি একটু কেটে দেখাচ্ছি, আমার জায়গা তো একটু কম, ফলে আমি বি ভাবটাকে অনেকগুলো পার্টে ভাগ করে দেখাচ্ছি। সাধারণত বি ভাবটাকে আমরা 3টে পার্টে ভাগ করি। আমি আরো একটা পার্ট এক্সট্রা এখানে করে দিচ্ছি, অনেকটা যুক্তিযুক্ত ব্যাপারটা, দেখো কাজে লাগবে। মেনলি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভীষণ একটা ফ্যাক্টর হবে। যেরকম আমি বি ভাবকে করছি প্রেজেন্ট টেন্স অনুযায়ী এম বা ইজ বা আর, আমি পাস্ট টেন্স অনুযায়ী লাগাচ্ছি ওয়াজ বা ওয়ার, আমি ফিউচার টেন্স অনুযায়ী লাগাচ্ছি শ্যাল বি আর উইল বি। এটা নিয়ে অনেক একটু পার্থক্য থাকতে পারে অনেকের সঙ্গে। এছাড়াও আমি বি ভাবটাকে আরো একটা পার্টে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে যে আমি বি ভাবটাকে বি হিসাবে রাখতে পারি, আমি BEING বিং হিসাবে ফরম্যাটটা রাখতে পারি, আর আমি BEEN বিন এই ফর্মে রাখতে পারি। এর বাইরে কিন্তু আর কোনো বি ভার্ব নেই অ্যাকচুয়ালি, মানে এই 10খানা বি ভার্ব আমি বের করে দিচ্ছি।
এখন এইগুলোকেও অনেকে বিভাগের মধ্যে ফেলবে, কিন্তু এই যাতে ফেলতে না পারে, আবার কোনো কোনো গ্রামার বই এই শ্যাল বি উইল বি কে আমরা তো অ্যাকচুয়ালি জানি মানে ফিউচার টেন্সটা অ্যাকচুয়ালি নতুন গ্রামারিয়ানদের নিউ যখন গ্রামার যে রুলস এসছে তাতে ফিউচার টেন্সটাকে কেউ তার উল্লেখ করছেই না, অনেকে মানছেই না যেটা ফিউচার বলে। কারণ আমি ভার্বের বেসিক চেঞ্জ না করে কিন্তু ফিউচার টেন্সকে চেঞ্জ করতে পারি না। মানে আমি উইক ভার্ব বা স্ট্রং ভার্ব দিয়ে ফিউচার যে আমি প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারি, কিন্তু ফিউচারে করতে পারি না। ফিউচারের জন্য আমাকে শ্যাল বা মেনলি উইল কে আই থেকে আনতে হয়। এই জন্য এটা একটু ডাউট আছে, বেনিফিট অফ ডাউট আছে এই মুহূর্তে। কিন্তু আমি শ্যাল বা উইল বি কে আমি প্রোগ্রেসিভ টেন্সেও কিন্তু এটাকে শ্যাল বি উইল বিটাকে আমি বিভাগের মধ্যে রাখবো, নিশ্চিত ভাবে রাখবো। তাহলে আমি বিভাগ মানে কি হলো? হওয়া। বিভাগ মানে হওয়া, মানে আই এম এ বয়, আমি হই একটি বালক। এক্ষেত্রে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে, এই সেন্টেন্সে কোনো কাজ করা বোঝাচ্ছে কি? আমি হই একটি বালক। তাহলে আমি এখানে কি কাজ করলাম? কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে শুধুমাত্র ভার্ব মানে কোনো কিছুর কাজ করা বোঝায়, এই ব্যাপারটা কিন্তু একদম কারেক্ট নয়। কিছুটা কারেক্ট, পার্সিয়ালি অবশ্যই কারেক্ট, কিন্তু এই পার্টটাতে শুধুমাত্র কারেক্ট, যেটা অ্যাকশন এবং স্ট্রেটিভ ভার্বে থাকবে, কিন্তু বিভাগের ক্ষেত্রে ওটা একেবারেই কারেক্ট হবে না। বাকি রইল হ্যাভ ভার্ব। আমি এটাকে আবার একটু মুছে দিচ্ছি। হ্যাভ ভার্ব। এখন হ্যাভ মানে কিন্তু থাকা, আমার আছে একটি পেন, আই হ্যাভ এ পেন। এই হ্যাভ ভার্বটাকেও আমি টেন্স অনুযায়ী তিনটে পার্টে ভাগ করতে পারি। প্রেজেন্ট টেন্সে আমি হ্যাজ বা হ্যাভ লিখতে পারি, পাস্ট টেন্সে আমি অবশ্যই হ্যাড লিখতে পারি, আর ফিউচার টেন্সে আমি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এটাও লাগাতে পারি। আমরা হ্যাভ ভার্বকে জানি যে হ্যাভ সাধারণত পারফেক্ট টেন্সেই দাদাগিরিটা করে। এই হ্যাভ ভার্বের দাদাগিরি মানে পারফেক্ট টেন্স, সোজা গল্প। কারণ হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে লাগতে পারে, পাস্ট পারফেক্টে হ্যাড, এবং ফিউচার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসও শ্যাল হ্যাভ উইল হ্যাভ আমরা লাগাতে পারি। তাহলে হ্যাভ ভার্ব মানেই কিন্তু পাস্ট টেন্স পারফেক্ট টেন্সের দাদাগিরি। মোটামুটি একটা আমি ওপর থেকে একটু বোঝানোর চেষ্টা করলাম এত কম সময়ের মধ্যে। তাহলে আমি ভার্বটাকে তিনটে পার্টে ভাগ করেছি এখানে। একটা হচ্ছে ডু ভার্ব, একটা বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব। এখন ডু ভার্বকে দুটো পার্টে ভাগ করেছিলাম, স্ট্রেটিভ অ্যাকশন। বি ভার্বকে দুটো ভাগ করেছিলাম মেনলি 10টাতে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, আর বি, বিন, বিন। আর হ্যাভ ভার্বকেও তিনটে পার্টে ভাগ করেছি এখানে, হ্যাভ বা হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। বাস এই গেল হ্যাভের মোটামুটি ভার্বের প্রথম পার্টটা। ভার্ব কিন্তু মায়ের মতো আমি বলেছি যে উইদাউট ভার্ব ইউ ক্যানট মেক এ সেন্টেন্স এক্সেপ্ট ইন ফিউ ওকেশন, এক্সক্লেমেটরি সেন্টেন্স। না হলে কিন্তু ভার্বকে ছাড়া তুমি কোন রকম কোনো সেন্টেন্স সেইভাবে ব্যবহার করতে পারবে, মানে ইউজ করতে লিখতে পারবে না অ্যাকচুয়ালি। তাহলে এবার দেখো, এবার আমি ভার্বটাকে ভাগ করেছিলাম তিনটে পার্টে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এবার আমি ভার্বকে আবার দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। দেখো দুটো কেন, আমি তিনটে পার্টেই ভাগ করে দিচ্ছি। একটা আমি লিখলাম যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। একটাকে আমি করলাম মোডাল অক্সিলারি ভার্ব। আর একটা তো অবশ্যই মেন ভার্ব, যাকে আমি প্রিন্সিপাল ভার্বও বলতে পারি। যাই হোক, এখন অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি, মোডাল ভার্ব, মেন ভার্ব, এগুলো ব্যাপারটা কি? অক্সিলারি ভার্ব অ্যাকচুয়ালি হচ্ছে হেল্পিং ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব অবশ্যই এটাও একটা হেল্পিং ভার্ব। অক্সিলারি মানেই কিন্তু হেল্পিং, ফলে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বও হেল্পিং ভার্ব। কিন্তু মেন ভার্ব হচ্ছে কোনো হেল্পিং ভার্ব নয়। তাহলে আমি বলতে পারি এইরকম ভাবে, যদি কোনো বাক্যে একটি মাত্র ভাব থাকে তাহলে তাকে আমি বলবো মেন ভাব। সোজা গল্প এটাই। কোনো ভাবকে যদি একটি মাত্র ভাব থাকে তাহলে সেই ভাবটা বি ভার্ব হতে পারে, ডু ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, ইরেসপেক্টিভ অফ হুইচ এটা কিন্তু মেন ভাব। বাকি অক্সিলারি মানে কি? অক্সিলারি আমি বলেছি হেল্পিং ভাব। হেল্পিং ভাবটা মানেটা কি স্যার? এখানে হেল্পিং ভাব মানেটা কি হচ্ছে? হেল্পিং ভাব মানে হচ্ছে যে হেল্প করে। হেল্প করে মানে কিরকম? আমি ধরলাম যে আই অ্যাম গোয়িং টু স্কুল। বেশ, আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে একটু খেয়াল করলে দেখবে এখানে দুটো ভাব আছে, একটা অ্যাম আছে আর একটা গোয়িং আছে। এই অ্যাম গোয়িং দুটো ভাব, কিন্তু একটা হেল্পিং ভাব আছে বা অক্সিলারি ভাব আছে, একটা মেন ভাব আছে। এখন দেখবে কেন আমি বলছি হেল্পিং ভাব, কারণ এখানে একটি ভাবের কোনো নির্দিষ্ট অর্থ বা মানে নেই। কিরকম? আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, সেক্ষেত্রে আমি যাচ্ছি স্কুলেতে, কিন্তু এই অ্যাম মানে তো আমি বলেছি হওয়া। এই হওয়া কথাটার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি নেই। তাহলে এ অ্যাকচুয়ালি অ্যাম কথাটা কি করছে? এই পাশের যে গো ভাবটাকে হেল্প করছে। তাহলে আমি এটা বলতে পারি অ্যামটাই কিন্তু এখানে
অক্সিলারি ভার্ব। কারণ অক্সিলারি ভার্ব কারণ ওই বাক্যে ওই ভার্বের কোনো মানে থাকে না, মানে অক্সিলারি ভার্বটি যে বাক্যে বসেছে সেই বাক্যে ওই অক্সিলারি ভার্বটার কোনো মানে নেই, এই জন্যই সেটা হেল্পিং। ফলে অন্য একটা ভাবকে সে হেল্প করছে। অক্সিলারি ভাবকে অন্য কাউকে হেল্প করে অ্যাকচুয়ালি না। অক্সিলারি ভাব কাকে হেল্প করে? তার পাশের যে মেন ভাবটা তাকেই হেল্প করে। ভাবকেই মেনলি এখানে হেল্প করছে, অন্য কোনো ব্যাপার এখানে নেই। কিন্তু আমি যদি এখানে যদি বলি না আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, যদি আমি এই সেন্টেন্সটা লিখি, এখানে তোমরা দেখবে যে একটাই মাত্র ভাব আছে, সেটা হচ্ছে অ্যামটা। যেহেতু অ্যামটাই একটি মাত্র ভাব, তাহলে এটা ফাইনাইটের মতো বসে গেছে, ফলে এটাই কিন্তু এর মেন ভাব। এটা কিন্তু কোনোভাবেই অক্সিলারি ভাব না। অনেকেই ভুলে ফেলছো তোমরা যে স্যার অ্যাম তো স্যার মোডাল অক্সিলারি, অ্যাম তো স্যার অক্সিলারি ভাব, এটা কেন মেন ভাব হবে? আমি কিন্তু আগেই বলেছি, আমি আবার একবার বলছি যে যদি কোনো বাক্যে একটি মাত্র ভাব থাকে তখন সেটা তার মেন ভাব হবে। সেটা অ্যাম বি ভার্ব হতে পারে, সেটা ডু ভার্ব হতে পারে, সেটা হ্যাভ ভার্ব হতে পারে। বাস, এই গেল অক্সিলারি ভার্ব। এখন মোডাল অক্সিলারি ভার্বটা কি? মোডালটা কি? মোডাল মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাও মোডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এটার একটা অদ্ভুত পার্থক্য আছে এটার সঙ্গে, এটা যে এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মুড অনুযায়ী, সেন্টেন্সের মুড অনুযায়ী এটা ব্যবহার করা হয়। এই জন্য একে মোডাল অক্সিলারি ভার্ব বলে। এও কিন্তু হেল্পিং ভার্ব। এই ভার্বটার একটা মজা কি মোডাল অক্সিলারি ভার্বের, এরা কিন্তু কখনোই একা ব্যবহার করা যায় না। এই ভাবকে কখনোই একবারে ব্যবহার করা যায় না। একবারে মানে একা শুধুমাত্র মোডাল অক্সিলারি বসিয়ে আপনি বা তোমরা কোনো রকম কোনো ভাব মানে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন না। যেরকম আমি বলতে পারি যে ধরো বলো আই ক্যান গো, দেখো এখানে আই ক্যান গোর মধ্যে ক্যানও আছে, গো আছে, শুধুমাত্র আই ক্যান দিয়ে তুমি কিছু করতে পারবে না। তাহলে আই ক্যান গো, এখানে দেখো ক্যান গোকেই মাত্র হেল্প করে যাচ্ছে, এই জন্য একে হেল্পিংও বলে। আর কেন না, ক্যান আমি যেতে পারি, এই যে আমি পারি, আমার এবিলিটি বা ক্যাপাবিলিটিটা এখানে পরিষ্কার হচ্ছে, এই জন্য ক্যানকে আমরা কিন্তু বলবো মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্বগুলো কতগুলো আছে? 12খানা প্লাস একটা, মানে 13খানা মতো মোডাল অক্সিলারি ভার্বকে আমরা দেখতে পাই মেনলি। আচ্ছা, অনেকে কিন্তু মোডাল অক্সিলারি ভার্বকে ডিফেক্টিভ ভার্বও বলে। তার কারণ হচ্ছে ডিফেক্টিভ এই কারণে, এটার কিন্তু কোনো V1 V2 V3 এসব করা যায় না। আচ্ছা, V1 V2 V3 ব্যাপারটা কি সেটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা একটু পড়ানো বোঝানোর জন্য একটা জিনিস করি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। V1 V2 V3 V4 V5 এরকম একটা ফর্ম বের করে দিই। V1 মানে ধরো আমি বললাম যে গো ভার্ব, তাহলে কি হবে? গো ভার্বের যে বেস ফর্মটা, V1 ফর্ম মানে বেস ফর্মটা, মানে প্রেজেন্ট ফর্মটা। বেস ফর্ম মানে একদম স্মলেস্ট ইউনিট অফ দ্য ওয়ার্ড, মানে একদম যেটা রুট ওয়ার্ড অফ দ্য ভার্ব। তাহলে এটাকে গো করলাম, এটাকে আমি, তোমরা এটাকে জানো, ওই গো ওয়েন্ট হবে, এটা গান হবে, গোয়িং হবে, এবং এটা গোজ হবে, এটা গোজ হবে। এরকম করে আমরা এখানে প্রোগ্রেসিভ সেন্টেন্সকে বলি, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লাগিয়েছি, আর গো এন্ড গান এরকম ভাবে ভাগ করে আমরা মেনলি একটু আলোচনা করে রাখি। তাহলে এই যে ফরমেশনটা, এই যে V1 V2 V3 যে ভার্বের বিভিন্ন পার্টে ভাগ করার ব্যাপারটা, এটা কিন্তু ক্যানের ক্ষেত্রে হয় না। হয় শুধুমাত্র পাস্ট ফর্মটাই হয়, মানে V2 ফর্মটাই হয়। ক্যানটা কুড হতে পারে, মেটা মাইন্ড হতে পারে, তবে কোনোভাবেই কিন্তু আর ক্যানিং হতে পারে না, বা গানিং বা কিছু অন্য টাইপের V3 ফর্ম বা V5 ফর্ম বা V4 ফর্ম হয় না বলে আমরা এই মোডাল অক্সিলারি ভার্বকে অনেক সময় এটাকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলে রাখি। ডিপি ভট্টাচার্য বলছেন ডিফেক্টিভ ভার্ব। তাহলে মোডাল অক্সিলারি কারা আছে? মোডাল অক্সিলারি আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। বাস, গোয়িং টু কে আমি ধরবো না। মোটামুটি দেখো 13খানা মতো মোডাল অক্সিলারি ভার্ব এখানে আছে। বাস, এটা হচ্ছে হেল্পিং ভার্বের পার্ট। তাহলে এটাও হেল্পিং ভার্ব, এটাও হেল্পিং ভার্ব। মেনলি বেসিক পার্থক্য হচ্ছে যে এটা কিন্তু একা বসতে পারে। হেল্পিং ভার্ব মানে মোডাল অক্সিলারি ভার্ব একা বসবে না। অক্সিলারি ভার্ব যদি একা বসে তাহলে মেন ভার্ব হয়ে যাচ্ছে। আর এই মোডাল অক্সিলারি ভার্ব তাই যে একা বসতে পারবে না। বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে এটা কিন্তু মুড অনুযায়ী, সেন্টেন্সের মুড অনুযায়ী এটা কিন্তু আমরা ব্যবহার করি। বাকি রইল মেন ভাগ। মেন ভাগ এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছে যে আমি যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভাগ লিখি তবে সেটা তার মেন ভাগ, একদম চোখ বন্ধ করে। এছাড়াও আমি যদি কোনো সেন্টেন্সে মোডাল অক্সিলারি ভার্ব মানে এই ক্যান, কুড, মে, মাইট করে যে 12-13খানা ফর্ম আছে, এগুলোকে বাদ দিয়ে আরো কিছু অন্য বি ভার্ব বা টু ভার্ব বা অ্যাডভার্ব দেখতে পাই, যাদের ওই বাক্যে কোনো নির্দিষ্ট অর্থ নেই, তাদেরকে আমরা অতি অবশ্যই অক্সিলারি ভার্ব বলবো। বাকিটা পড়ে রইবে, সেটা হচ্ছে মেন ভার্ব। পরিষ্কার? আশা করছি বুঝাতে পেরেছি আমি। তাহলে আমি ভার্বকে আমি দুটো পার্টে ভাগ করেছিলাম, বি টু হ্যাভ, মোডাল অক্সিলারি, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব।
এখন ভাবকে কিন্তু অনেকগুলো পার্টে ভাগ করা হয়। আমি আরেকটু জিনিস একটু একটু আগে বলে নেওয়া হয়তো উচিত ছিল, তোমরা এগুলো জানো। আমরা অনেক সময় না ভাবকে বলি উইক ভাব, আবার কেউ কেউ বলে এটা স্ট্রং ভাব, আবার কেউ কেউ বলে এটাকে রেগুলার ভাব, ইরেগুলার ভাব। অনেক ভাগে ভাগ করা হয় ভাবগুলোকে। স্ট্রং ভাব, উইক ভাবগুলো তোমরা জানো, মেনলি সমস্ত বইতে আছে। উইক মানে কি? উইক মানে হচ্ছে বাইর থেকে কোনো কিছুকে নিয়ে আসে, দিয়ে বেটা ভার্বের ফরমেশনটাকে চেঞ্জ করে। মেনলি পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটাতে এর বাইর থেকে অন্য কিছু ওয়ার্ডকে ধার করে বড় করে নিয়ে আসে, দিয়ে পিছনে বসায়। যেরকম আমি বলতে পারি যেমন ইডি, যে ভার্বগুলোর পরে ইডি যোগ হয় বা ডি যোগ হয় বা এন যোগ হয় বা ইএন যোগ হয় বা শুধুমাত্র টি যোগ হয়। প্লেটা প্লেট হতে পারে, বার্নটা বার্নড হতে পারে, ফলটা ফলের হতে পারে। এভাবে যদি আমি কোনো বাইক থেকে ওয়ার্ডকে যোগ করে V2 বা V3 ফর্ম করি, মানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করি, তাহলে কিন্তু তাকে আমি উইক ভার্ব বলবো, একদম পরিষ্কার। আর স্ট্রং ভার্ব মানে ভেতরে ভাওয়েল চেঞ্জ হবে। দেন গো, গো ভার্বটা কি রকম? বাইরে থেকে ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান, বাস। এখানে বাইরে থেকে কোনো কিছু এসে জয়েন্ট ভেতরে হয়নি, ভেতরে ভাওয়েলটাই চেঞ্জ হয়ে গেছে, ফলে এটাকে আমি বলবো হচ্ছে স্ট্রং ভার্ব। এগুলো জানো, এটা নিয়ে আমি বেশি মাথা ঘামাচ্ছি না। উইক ভার্বের স্ট্রং ভার্বের লিস্ট আছে। মেনলি উইক ভার্বগুলো নিয়ে আলোচনা করার দরকার পড়ে না, স্ট্রং ভার্বগুলোই মেনলি আসে, যা V2 V3 ফর্মগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আর কিছু ফর্ম আছে যেগুলো কাট কাট কাট, পুট পুট পুট, এগুলো লেট লেট লেট, এগুলোকে আর কিছু করা যায় না, কোনো ফরমেশন থাকে না, একই রকম থাকে। বইগুলোতে দেখবে এগুলো অ্যাভেলেবল। আমি শুধু ভার্বের বেসিক জায়গাটাকে আমি ক্লিয়ার করে দিতে চাইছি, যেটা তোমরা আজকে অনেক করে আমাকে রিকোয়েস্ট করছো বলার জন্য। ঠিক আছে, চল। এরপর ভাবটাকে আমি দুটো পার্টে ভাগ করছি। তাহলে আমি মোডাল অক্সিলারি ভাব বুঝিয়েছি, অক্সিলারি পার্টটা বুঝিয়েছি, আর ডু বি হ্যাভ জায়গাটাকেও একটু মোটামুটি ক্লিয়ার করেছি। এবারে এত কম সময়ে মোটামুটি এবার ভাবটাকে আমি আবার দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে ফাইনাইট, আর একটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট আর ফাইনাইট, আমরা এটাকে বাংলায় বলি মনে হয় সমাপিকা এবং অসমাপিকা। এখন ফাইনাইট ভার্বটা কোনটা? ফাইনাইট মানে ভার্ব মানে দ্য ভার্ব দ্যাট ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন এন্ড টেন্স। যে ভার্বটাকে আমরা নাম্বার, পারসন কিংবা টেন্স এই তিনটে পার্টের ভাগ মানে পার্থক্য করতে পারি, মানে এই তিনটে পার্টের জন্য, এই তিনটে কারণের জন্য যে ভাবটা চেঞ্জ হয়ে যেতে পারে, দ্য ভার্ব দ্যাট ক্যান বি চেঞ্জড, যে ভাবটা চেঞ্জ হতে পারে অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন অর টেন্স, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর যেটা চেঞ্জ হতে পারে না সেটা নন ফাইনাইট ভার্ব। মানে ভার্ব দ্যাট ক্যানট বি চেঞ্জড অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন, টেন্স ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। আমি একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কিছু নেই। আমি হয়তো বললাম যে রাম is going to kill Ravana. রাম রাবণকে মারতে চলেছে। এখন এই সেন্টেন্সে কিন্তু ভার্ব আছে, ইজ একটা ভার্ব, গো একটা গোয়িং হিসাবে ভার্ব এসে বসছে, আর টু কিল, এই কিল একটাও ভার্ব আছে। মানে তিনখানা ভার্ব আমরা এখানে মেনলি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে। এখন দেখা যাবে আমি যদি আরেকটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি, আমি বললাম যে রাম ওয়াজ গোয়িং টু কিল রাভানা, কিংবা আমি এটাও করতে পারি যে রাম অ্যান্ড লক্ষ্মণ আর গোয়িং টু কিল রাবণ। স্পিডে লিখছি তো একটু বেঁকে যাচ্ছে এই কারণে। রাম অ্যান্ড লক্ষ্মণ আর গোয়িং টু কিল রাবণা। এবার খেয়াল করলে দেখা যাবে এই যে গোয়িংটা এবং টু কিলটা এই সব জায়গায় কিন্তু একই থেকে যাচ্ছে। মানে তিনটে সেন্টেন্সেই এই ভার্বগুলো, এই যে গোয়িং এবং টু কিল, এই দুটো ভার্ব কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম আছে সেভাবেই আছে। কিন্তু দেখা যাবে এই যে ইজটা এটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়েছে বা আর হয়েছে। মানে যখন আমি পার্সনটাকে থার্ড পার্সন প্লুরাল নাম্বার করে দিচ্ছি তখন আর হয়ে যাচ্ছে, যখন আমি টেন্সের পরিবর্তন করে দিচ্ছি তখন ওয়াজ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি একেবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ইজটা এবং ওয়াজ, প্রথম সেন্টেন্সে ইজটা, দ্বিতীয় সেন্টেন্সে ওয়াজটা, আর তৃতীয় সেন্টেন্সে আরটা, এই তিনটেই কিন্তু ফাইনাইট ভার্ব। কারণ দ্যাট ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন এন্ড টেন্স। বুঝাতে পেরেছি? আর যেগুলো চেঞ্জ হলো না তাকে বলবো আমি নন ফাইনাইট ভার্ব, কারণ এগুলো দ্যাট ক্যানট বি চেঞ্জড অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন, টেন্স। তাহলে এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব, সোজা গল্পই, এটা নন ফাইনাইট ভার্ব। এখন দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে দেখেই বোঝা যাচ্ছে
মানে পার্সিয়ালি তো দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভার্বের পরে আইএনজি মানে সেটা কোনোভাবেই ফাইনাইট ভার্ব হতে পারে না। বা টু এর পরে যদি ভার্বের কোনো বেস ফর্ম বসে থাকে, রুট ওয়ার্ড বসে থাকে, মানে স্মলেস্ট ইউনিট অফ ভার্ব যদি বসে থাকে, তাহলে সেটাও কোনোভাবেই ফাইনাইট ভার্ব হতে পারে না। দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমি ফাইনাইট নন ফাইনাইটটা ক্লিয়ার করলাম। এবার ফাইনাইট ভার্বটাকে নিয়ে আর ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমি যাচ্ছি না, সেটা আলাদা পার্টে আমি বোঝাচ্ছি। কিন্তু আমি আপাতত এই নন ফাইনাইট ভার্বটাকে একটু নিয়ে আলোচনা করে দিচ্ছি, শুধুমাত্র নন ফাইনাইট ভার্বটা। এই নন ফাইনাইট ভার্ব তাহলে কি হলো আমি একটু লিখে নিই, যে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটাকে আমি তিনটে পার্টে, মেনলি তিনটে কেন আমি চারটে করে দিচ্ছি, ক্লিয়ার সুবিধে হবে। একটা করছি আমি ইনফিনিটিভ, 2 নম্বর করছি আমি জিরান্ড, 3 নম্বর করব আমি পার্টিসিপল, 4 নম্বর করব আমি ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা অ্যাকচুয়ালি জিরান্ডের পার্ট, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই চারটে পার্টে আমি ভাগ করে দিয়েছি, এগুলো সবাই প্রায় জেনে গেছে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন। এখন ইনফিনিটিভটা কি? এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বকে কি আর কোনো ভাগে ভাগ করা যায় না? কোনোভাবেই নন ফাইনাইট ভার্বকে আর কোনো ভাগে ভাগ করা যায় না। অনেক বইতেই 3টে ভাগে ভাগ করা আছে, তার কারণ ভার্বাল নাউনকে জিরান্ডের সঙ্গে দেখানো হয় অনেক জায়গাতে, কিন্তু আমি এখানে একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি, কিছু নেই। এক হচ্ছে ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে মোটা মোটা করে ওপর থেকে যদি বোঝা যায়, মানে 1-2 লাইনে, তাহলে অনেকে বলে যে 2+ ভার্ব, তার মানেই হচ্ছে ইনফিনিটিভ। কথাটা একদম ঠিক না, কথাটা একেবারেই ঠিক নয়। 2+ ভার্ব মানে ইনফিনিটিভ, এই বেসিক ব্যাপারটা বুঝতে হবে, এটা একদম ভুল। 2+ ভার্ব মানে ইনফিনিটিভ ঠিক আছে, এটা ক্লাস 5, 6, 7 আর 8 এর জন্য ঠিক আছে, কমসে কম তার উপরে হবে না। কারণ অনেক ভার্ব আছে, অনেক ইনফিনিটিভ আছে যারা কিনা 2 কে বাদ দিয়ে বসতে পারে। বাকি 2 মানে শুধু, আমি এখানে 2+ ভার্ব লিখেছিলাম, মানে শুধুমাত্র ভার্ব উইদাউট 2। এই উইদাউট 2 ও কিন্তু ইনফিনিটিভ হতে পারে। তাহলে ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, এই সবগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো কিন্তু একটু দুর্বল ভার্ব, এটা বুঝতে হবে। এটা কিন্তু একদম ফাইনাইটের মতো শক্তিশালী ভার্ব নয়, এটা একটু দুর্বল বা একটু উইক জায়গাতে আছে। কিরকম? এই নন ফাইনাইট ভার্বটা কিন্তু অর্ধেকটা ভার্ব অর্ধেকটা নাউনের মতো, এত সময় নেই এটার উপরে পুরোটাই ক্লাস করা, শুধু নন ফাইনাইটের উপরে পুরো একটা ক্লাস দরকার, জিরান্ডের উপরেও তাই, পার্টিসিপলের উপরে তাই। আমি কম সময় জাস্ট একটা সাম আপ করে দিচ্ছি। ইনফিনিটিভ মানে অর্ধেকটা ভার্ব আর অর্ধেকটা নাউনের মতো কাজ করে, একে ভার্ব নাউনও বলে অনেকে, ফলে এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে নাউনের জায়গাতে বসে। এখন নাউন কাকে বলে? নাউন কাকে বলে মানে যার দ্বারা কোনো কিছু নাম বোঝায়, নাউন যে নেমিং ওয়ার্ড, এগুলো সবাই জানে, কিন্তু এতে নাউন বোঝা যায় না। নাউন বোঝা যায় না এতে। আমি এভাবে বলতে পারি, চোখের সামনে যা দেখতে পাই সবারই তো একটা করে নাম আছে, সব নাউন। আবার কিছু নাউন আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট, যেগুলো মানুষের গুণবাচক বিশেষ বলে, কান্না, দুঃখ, ভালোবাসা, ঘৃণা, ঘুম, এই সমস্ত জিনিসগুলোকে, যেগুলো তুমি ডিফাইন করতে পারবে না, মনের একটা অনুভূতির উপর নির্ভর করে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাও একটা নাউনের ফর্ম। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু ক্লিয়ার করতে চাইছি যে নাউন শুধুমাত্র নাম বোঝাই বললে নাউনকে বোঝা যায় না। নাউনকে বুঝতে হবে কিভাবে? নাউনকে বুঝতে হবে নাউন কোথায় বসছে। সোজা গল্প এটাই, যে নাউন কোথায় কোথায় বসে। নাউন বসে কোথায়? অ্যাকচুয়ালি না, আমরা উপর থেকে যেটা দেখি ডেফিনেশন পড়লে কিন্তু কোনোভাবেই গ্রামার বোঝা যাবে না। গ্রামার বুঝতে হবে তার প্লেসমেন্টের উপর, মানে অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, কোথায় বসে না, প্রিপোজিশন ঠিক কোথায় বসে, কনজাংশন কোথায় বসে, কোথায়, প্লেসমেন্টটা আগে ক্লিয়ার না করলে কোনোভাবেই কিন্তু গ্রামার শেখা যাবে না। সোজা গল্প। এখন নাউন কোথায় বসে? নাউন বসে সাবজেক্ট হিসাবে ভার্বের আগে, নাউন বসে অবজেক্ট হিসাবে ভার্বের পরে, নাউন বসে অ্যাডজেক্টিভের পরে কমপ্লিমেন্ট হিসাবে, নাউন বসে প্রিপোজিশনের পরে কমপ্লিমেন্ট হিসাবে, নাউন বসে অ্যাপোজিশন হিসাবে কমা কমা দিয়ে, আবার নাউন বসতে পারে অ্যাপস্ট্রফি এসের জায়গাতেও, সেখানেও কিন্তু নাউন বসতে পারে। আবার অবজেক্টিভ কমপ্লিমেন্টেও কিন্তু নাউন বসতে পারে। আমি ওদিকে এত ডিটেলে যাচ্ছি না, শুধুমাত্র ইনফিনিটিভ নিয়ে অনেক গল্প হয়ে যাবে। আমি শুধু এইটুকু বলছি যে ইনফিনিটিভকে আমি 3টে পার্টে ভাগ করব। একটা হচ্ছে 2+ ভার্ব ইনফিনিটিভ, অতি অবশ্যই এটা এক। দ্বিতীয় নম্বর, এটা কিন্তু শুধুমাত্র এটা হলে হবে না, উইদাউট 2 মানে ভার্বের পরে উইদাউট 2 ভার্ব যদি বসে সেটাও ইনফিনিটিভ হবে। মানে ভার্ব উইদাউট 2 মানে 2 বসাবো না, কিন্তু আমি ইনফিনিটিভ বানিয়ে দেবো। আর 3 নম্বর কিন্তু একটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভও আছে,
তবে জিরান্ড ইনফিনিটিভটা বেশি ইম্পর্টেন্ট। জিরান্ড ইনফিনিটিভ মানে যেটা কিনা নাউনের পরে বসবে, কিংবা যেটা অ্যাডজেক্টিভ বা ভার্বের আগে পরে বসে তাকে কোয়ালিফাই করতে পারে, এরকম ব্যাপারটাতেও আমি জিরান্ড ইনফিনিটিভ করতে পারি। তা আমি ওদিকে এত আর ডিটেলে যাচ্ছি না। আমি ইনফিনিটিভ মানে এইটুকু বলছি যে টু প্লাস ভার্ব, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে এই বেয়ার ইনফিনিটিভ বসে। একে আমি উইদাউট টু কে আমি বলতে পারি বেয়ার ইনফিনিটিভ। একে আমি বেয়ার ইনফিনিটিভ বলতে পারি, তার কারণ এটা খালি উইদাউট টু বলে বসে, তো ইনফিনিটিভ ছাড়াই বসে, টু ছাড়াই বসে, মানে খালি হিসাবে বসে যায়। যেরকম মেক, লেট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চলো, লেট হিম গো, লেট হিম টু গো। এই গো টুটা দরকার পড়ে না, কারণ লেট এমন একটা ভাবকে সরাসরি টু গোটাকে দেয়। এখানে কিন্তু এই গোটাই বেয়ার ইনফিনিটিভ, এখানে টু দরকার পড়ে না। এরকম অনেক ভাব আছে না, মেক হতে পারে, বেড হতে পারে, মানে বাইর বা বেড হতে পারে, হার্ড হতে পারে, ডু ডাজ ডিডও হতে পারে, যদি আমি ওটাকে মানে ইন্টারোগেটিভ ফাংশনে ফেলি তাহলেও হতে পারে, রেদার হতে পারে, বেটার হতে পারে, উড রেদার হতে পারে, নো সুনার হতে পারে, রেদার দ্যান হতে পারে। এই সমস্ত ভার্বগুলো যেগুলো আছে তারপরে কিন্তু এই টুটা বসবে না, অটোমেটিক্যালি ভার্বটা বসবে। সেক্ষেত্রে এটা কিন্তু ইনফিনিটিভ হবে না। বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া যেটা বসে গেল সেটাকে আমি বেয়ার ইনফিনিটিভ বলতে পারি। এই এক গেল, আমি ইনফিনিটিভ নেওয়ার কাজ করতে চাচ্ছি না, ব্যাপারটা একটু জটিল হতে থাকছিল। বাকি রইল জিরান্ড। জিরান্ডও কিন্তু পার্টলি ভার্ব বা পার্টলি নাউন। তাহলে তোমরা খেয়াল করলে দেখো একটুখানি যে এটা কিন্তু শুধু ভার্ব, একটা এমনি ভার্ব গো আর একটা ভার্ব টু গো, এর মধ্যে অনেক পার্থক্য আছে। যেই আমি টু গো বলে দিচ্ছি তখন কিন্তু ভার্বের যে ক্ষমতাটা সেটা একটু কমে যাচ্ছে, সেখানে কোথাও যেন একটা নাউন ঢুকে যাচ্ছে, টু গো। আবার কেন টু গোর মধ্যে নাউন ঢুকছে এটাও একটুখানি বোঝানো দরকার, তার কারণ ওটাও যেখানে যেখানে নাউন বসে, যে নাউনের যে প্লেসমেন্ট গুলো আছে, ফলে সেখানে সেখানে কিন্তু ইনফিনিটিভও বসতে পারে। ধরো আমি বলতে পারি টু এরার ইজ হিউম্যান, ভুল করাটা মানুষের দোষ, মানে মানুষের একটা ধর্ম। তো সেক্ষেত্রে কিন্তু টু এরার এটাই সাবজেক্ট হিসাবে বসছে, ভার্বের আগে ইজের আগে বসে আছে। ফলে এইভাবে কিন্তু যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে ইনফিনিটিভও বসতে পারে, আর যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে জিরান্ডও বসতে পারে। জিরান্ড কি? জিরান্ডও একই রকম ইনফিনিটিভের মতো, টু প্লাস ভার্ব, সরি জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস নাউন, এটাও ভার্ব প্লাস নাউন, এটাও ভার্ব প্লাস নাউন। পার্থক্য হচ্ছে জিরান্ডে আমরা সবসময় কিন্তু প্লাস আইএনজি দেখতে পারবো, ভার্বের পরে আইএনজি দেখতে পাবো। মানে উইদাউট আইএনজি ইউ ক্যানট ফর্ম এ জিরান্ড। জিরান্ড তুমি তৈরি করতে পারবে না আইএনজি ব্যবহার না করে। ভার্বের পরে আইএনজি দেব, এবং পুরো আইএনজি যুক্ত ওয়ার্ডটা যদি নাউনের মতো কাজ করে তবেই সেটা জিরান্ড হবে, কারণ অলরেডি তো একটা ভার্ব। ধরো আমি বললাম যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ CISE, EXER-CISE, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এইরকম এই যে বাক্যটা দিলাম সুইমিং, দেখো ভার্বের এটা ভার্ব, এই ভার্বের আগে বসেছে কি নাউন হিসেবে বসে গেছে, ফলে এটা আই লাইক সুইমিং, হি লাইকস সুইমিং। সেক্ষেত্রে যদি অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপজিশনের পরেও বসতে পারে। এবারে এইগুলোকে আমি বলবো হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড কোথায় কোথায় বসে? জিরান্ড যেখানে যেখানে নাউনের প্লেসমেন্ট সেখানে সেখানে কিন্তু বসে, না হলে কিন্তু জিরান্ড হবে না। মানে ভার্ব, অর্ধেকটা ভার্ব, পার্টলি এ ভার্ব, পার্টলি এ নাউন, যখন একটা সাফিক্স দেয় আইএনজি দিয়ে একটা তৈরি করে নতুন আইএনজি যুক্ত ওয়ার্ড, এবং সেগুলোর প্লেসমেন্ট যদি নাউনের মতো হয় তবে সেটা জিরান্ড হবে। বুঝতে হবে জিনিসটা, শুধু মুখস্থ করাটা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ জিরান্ড এটা বললে হবে না। কোথায় অ্যাডজেক্টিভের পরে বসতে পারে, যেখানে যেখানে নাউন বসে, প্রিপজিশন পরে তো অবশ্যই বসতে পারে, অ্যাপোজিশনসে কমা 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 দিয়ে বসতে পারে অতি অবশ্যই। ফলে যেখানে যেখানে নাউনের প্লেসমেন্ট সেখানে সেখানে যদি ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো জায়গায় বসে, তাহলে তাকে আমি জিরান্ড করে দেবো। একদম সোজা কথা, আমি ছোট্ট করে একটু বলছি কিন্তু, কারণ এটা নিয়ে অনেক স্টাডির ব্যাপার আছে। বাকি রইল পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার তিনটে পার্টে ভাগ করা হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। মজাটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমাকে এটা মুছতে হতো, মুছে জিনিসটাকে রেডি করতে হতো, তবে তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, তাহলে ভিডিওটাও ছোট হয়ে যাবে, আমি অ্যাট এ গ্লান্স দেখাতেও পারবো না। পার্টিসিপল মানে একদম জিরান্ডের মতো একটু আলাদা, এরও জিরান্ডের মতো। এর সিমিলারিটিটা কি? সিমিলারিটি মানে ভার্বের ক্ষমতা কমে গেল। তো ভার্বের সঙ্গে এখানে কি ছিল? নাউন ছিল। ইনফিনিটিভ ভার্বের সাথে নাউন ছিল, জিরান্ডে ভার্বের সাথে নাউন ছিল, এখানে কিন্তু ভার্বের সাথে অ্যাডজেক্টিভ ঢুকে। এখন অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। অ্যাডজেক্টিভ বসে কোথায়?
অ্যাডজেক্টিভ বসে হয় নাউনের আগে, না হলে ভার্বের পরে। আচ্ছা আমি একটা এক্সাম্পল ছোট্ট করে দিয়ে দিচ্ছি। ধরো আমি বলছি যে দিস হেলমেট ইজ ব্ল্যাক, একটা হেলমেট আমার কাছে পড়ে আছে, দিস হেলমেট ইজ ব্ল্যাক। তাহলে এই যে ব্ল্যাকটা কালার, স্টেট বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ স্টেট যেটা, কোয়ালিটি ধরো। তাহলে এই যে হেলমেটটার অবস্থা, এই যে ব্ল্যাক কালারটা তার অবস্থাটা, সেটা কিন্তু কোয়ালিফাই, মানে কাকে কোয়ালিফাই করছে? হেলমেটটাকে। তাহলে ব্ল্যাকটা কালারটা হেলমেটটাকে কোয়ালিফাই করছে, মানে ভার্বের পরে কিন্তু বসে আছে। আর না হলে যদি ব্ল্যাক হেলমেট বলে দিই তাহলে তো কোনো কথাই নেই, হেলমেটটা নাও, হেলমেটের আগে ব্ল্যাক বসে টল বয়, বিউটিফুল গার্ল, হ্যান্ডসাম বয়ের মতো সোজাসুজি অ্যাডজেক্টিভের দুটো মেনলি প্লেসমেন্ট, মানে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ মাত্র দুটো জায়গায় বসতে পারে, হয় সেটা ভার্বের পরে আগে বসতে পারে, হয় সেটা ভার্বের পরে বসতে পারে, কিংবা সেটা নাউনের আগে বসতে পারে। কিন্তু এর মেন কাজ হচ্ছে কোয়ালিফাই করা নাউনকে বা প্রোনাউনকে। নাউন আর প্রোনাউন বড় হলে দেখবে ব্যাপারটা প্রায় একই রকম, যদিও প্রোনাউনকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়, জানো, ইন্ডিকেটিভ, রেসিপ্রোকাল, প্রোনাউন তো অনেকগুলো ভাগ আছে, তারপরে কি পজেসিভ, অনেকগুলো পার্টে ভাগ আছে, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, রেসিপ্রোকাল তো বললাম, ইন্ডিকেটিভ বললাম, অনেকগুলো ইন্টারোগেটিভ আছে, অনেকগুলো পার্টে ভাগ করা হয়, পজেসিভ, সিম্পল তো আছে। আচ্ছা আমি ওই রকম পার্টে যাচ্ছি না, আমি বলছি যে যেখানে যেখানে নাউন মানে বসে সেখানে সেখানে প্রোনাউন বসতে পারে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। ফলে বড় হলে দেখবে নাউন এবং প্রোনাউন প্রায় একই, এদের কোনো আলাদা কোনো ব্যাপারটা নেই। এখন পরিস্থিতিটা কি হলো, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মানে অর্ধেকটা ভার্ব এবং অর্ধেকটা অ্যাডজেক্টিভ, অর্ধেকটা ভার্ব অর্ধেকটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভের কাজটা কি না, নাউনকে কোয়ালিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভের কাজ যদি নাউনকে কোয়ালিফাই করা হয়, তাহলে পার্টিসিপল কাজটা কি করে? এ নাউনকে কোয়ালিফাই করে। এ দেখতে কার মতো? এ দেখতে কিন্তু জিরান্ডের মতো, এ দেখতে হবে জিরান্ডের মতো। জিরান্ডের মতো কেন? এটাও ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি একটু মুছেই দিতে হবে, একটু মুছেই দিই, নাহলে জায়গা পাচ্ছি না আমি। ব্যাপারটা একটু দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি যতটা সম্ভব। আমি বলছি পার্টিসিপলটাও কিন্তু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর এটা দেখতে কার মতো? দেখতে হচ্ছে আইএনজি নেবে ভার্বের পরে। আবার জিরান্ডাও হচ্ছে ভার্ব প্লাস নাউন, এও কিন্তু আইএনজি নেবে। পার্টিসিপল মানে আমি প্রেজেন্ট পার্টিসিপলের কথাই বলছি এখানে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড এরা দেখতে একদম সেম, কারণ দুটোই ভার্বের পরে আইএনজি। কিন্তু মুশকিল হচ্ছে উপর থেকে একটা আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স থেকে চিনতে পারবো না যতক্ষণ না দেখছি। আমি জিরান্ড খোঁজার সময় কি দেখবো, যে নাউনের প্লেসমেন্টটা বসছে কি। তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ড, আইএনজি তো ভার্বে ছাড়া আর কারোর পিছনে বসে না, এটা একদম মাথায় ঢুকিয়ে রেখে দাও। যে আইএনজি যে সাফিক্সটা, এটা কোনোভাবে কিন্তু ভার্ব ছাড়া অন্য কোনো কারোর পিছনে বসে না, বাস সোজা কথা। এবারে ভার্বের পরে আইএনজি লাগিয়ে ওই শব্দটা যদি নাউনের মতো আচরণ করতে থাকে জিরান্ড হবে, আর যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে পার্টিসিপল। যেরকম একটুখানি খেয়াল করে দেখো, আমি যদি বলি যে ওয়াকিং ম্যান, আবার আমি যদি বলি একটা ওয়াকিং স্টিক, একটু খেয়াল করে দেখো জিনিসটাকে। ওয়াকিং ম্যান, ম্যানটা কিরকম? যেটা হাঁটছে, ওয়াকিং। তাহলে ম্যানটা কি? নাউন। ওয়াকিং মানে ওয়াকটা ভার্ব, আইএনজি আছে। তাহলে ম্যানের আগে বসছে, দেখো ম্যানটা নাউনের আগে বসছে এবং নাউনকে কোয়ালিফাই করছে। ওয়াকিং ম্যান মানে এই লোকটা কিন্তু সিটিং ম্যান নয়, এই ম্যানটা স্ট্যান্ডিং ম্যান নয়, এটা ওয়াকিং ম্যান মানে এই লোকটা হাঁটছে। একটা লোক যেটা হাঁটছে, তাহলে এই লোকটাকে কোয়ালিফাই করছে, ফলে নাউনকে কোয়ালিফাই করে যাচ্ছে, এটা অতি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর এখানে তুমি দেখো, দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে আমাকে একটা ওয়াকিং স্টিক দাও তো। অনেক রকমের স্টিক আছে, একটা স্টিক আছে ওয়াকিং, যেটা কিনা হাঁটার কাজে লাগে, তার নামই ওয়াকিং স্টিক। ফলে যেহেতু নামটাই তার ওয়াকিং স্টিক, ফলে ওয়াকিং স্টিক ইজ মেড অফ উড লাগাতে পারো। তাহলে ইজ হলে যদি এখানটা ইজ লাগাও, তাহলে নাউনের মতো কাজ করবে, আগে বসে আছে সাবজেক্টের মতো, অতি অবশ্যই জিরান্ড হবে, বোঝানোর কিচ্ছু নেই। রানিং টাইগার, অতি অবশ্যই টাইগারটা কিরকম? স্ট্যান্ডিং, স্লিপিং না রানিং? ফলে রানিং টাইগারটা কি হলো? রানিং টাইগারটা পার্টিসিপল হয়ে গেল। কিন্তু ওয়াশিং মেশিনটা কিন্তু জিরান্ড হবে, তার কারণ মেশিন, দোকানে গিয়ে তুমি বলছো আমাকে একটা ওয়াশিং মেশিন দাও, আমি একটা মিক্সি মেশিন কিনবো, তার নামটাই তার ওয়াশিং মেশিন। ফলে এটা কিন্তু যেহেতু নামটা ওয়াশিং মেশিন, তার কাজটাই, তার প্লেসমেন্টটাই নাউনের মতো, ফলে এটা জিরান্ড হবে। আর যেহেতু সেটা লোকটাকে মানে কোয়ালিফাই করে যাচ্ছে, যে লোকটা ওয়াকিং, লোকটা স্লিপিং বেবি, বার্নিং ট্রেনটাকে মানে বার্নিং, ফলে সেক্ষেত্রে কিন্তু সেটা
পার্টিসিপল হবে। আমি ছোট্ট করে একটু বোঝালাম, এটাকে অনেক এক্সাম্পল দিয়ে বোঝানো উচিত, আমি ছোট করে একটু দেখালাম শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপলটা বাস। বাকি রইল পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো আই হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার, একটু আগেই পাস্ট পার্টিসিপল বলেছি, যে কোনো মানে V2 V3 ফর্মটা অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল। V2 ফর্ম V3 ফর্মটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। এটা তোমরা সবাই জানো যে প্যাসিভ ভয়েসে একটা ইন্ডিসপেন্সিবল পার্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ছাড়া প্যাসিভ ভয়েস বানানো হবেই না, কোনোভাবে তৈরি করা যাবে না। আর পাস্ট পার্টিসিপল মানে আমি যে কোনো পারফেক্ট টেন্সেও বসাবো তাকে, হয়তো হ্যাভের পরে বসাবো, হ্যাজের পরে বসাবো, হ্যাডের পরে বসাবো, শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরেও আমি কিন্তু একেই বসাতে হবে, তাহলে হবে না, কনস্ট্রাকশনটা নষ্ট হয়ে যাবে। আমি V3 ফর্মটাকে কোনটা মানে আমি সেই প্লাস বি বা টি বা ইডি বা এন বা ইএন এগুলো যোগ করে বসাতে পারি যদি সেগুলো উইক ভার্ব হয়। আর যদি স্ট্রং ভার্ব হয় তাহলে ভাবেল চেঞ্জ করে বসাই, যেটা গো ওয়েট গান, এই গানটা রিড রেড রিড, যেটা রিড রেড রেড, এই রেড রেড একই বানান থাকবে কিন্তু গন্ডগোল। কামের জায়গায় কাম, কেম, আবার কাম, খেয়াল দেখতে হবে পরের যে কামটা, প্রথমের কামটা নয় পরের কামটা। ফলে এগুলো কিন্তু সব V3 ফর্ম, তোমরা ভালো মতো এগুলো জানো, আমি এগুলো নিয়ে আর বোঝাচ্ছি না। বাকি রইল যেটা পারফেক্ট পার্টিসিপল। এখন পার্টিসিপলকে বোঝানোটা আরো একটা দিক দিয়ে একটুখানি গন্ডগোল কিছু নয়, আসলে একটু সময় লাগবে। ব্যাপারটা হচ্ছে যে পার্টিসিপলটা অ্যাকচুয়ালি বসে কোথায়, এক তো কোয়ালিফাই করে, কিন্তু পার্টিসিপল দিয়ে আমি যখনই জয়নিং বা অন্য কোনো জায়গায় যাবো না, ও অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ফর্মে, নমিনেটিভ অ্যাবসলিউট ফর্মে সামনের দিকেও আসতে পারে। ওর কাজটা অ্যাকচুয়ালি কি, ওর কাজটা হচ্ছে যদি কখনো কাজ এভাবে হয় না যে আমি হাঁটতে হাঁটতে পড়ে গেছি, আমি ছুটতে ছুটতে পড়ে গেছি, আমি খেতে খেতে বিষম লেগেছে, আমি ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখেছি, যে ঘুমোতে ঘুমোতে ছুটতে ছুটতে করতে করতে, এই ফরমেশনে কিন্তু আমরা পার্টিসিপল ব্যবহার করি মেনলি। আর না হলে আমি যদি কজ এবং এফেক্ট রিলেশনশিপ পাই সেখানেও পার্টিসিপলকে ব্যবহার করবো। কিরকম? ধরো আমি বললাম যে কুয়াশা কাটার পরে আমি বাইরে বেরোলাম, দ্য ফগ হ্যাভিং ডিসঅ্যাপিয়ার্ড। এবার ব্যাপারটা কেসটা কি হচ্ছে, আমি একটা কাজের সঙ্গে আরেকটা কাজ যদি রিলেশন তৈরি করি এবং সেখানে যদি একটা কজ এফেক্ট রিলেশনশিপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি পার্টিসিপলকে ব্যবহার মেনলি করি। এছাড়াও আমি মোটামুটি এইটুকু একটা ছোটভাবে জেনে রাখো, এই হ্যাভিং কথাটা আই এম হ্যাভিং হবে না, মানে সেটা অন্য ফর্মে আসবে। ফলে এই হ্যাভিং এই ব্যাপারটা দিয়ে যদি কখনো কিছু শুরু হয় তখন কিন্তু আমরা মেনলি পারফেক্ট পার্টিসিপলকে ব্যবহার করি। আমি ছোট্ট করে একটু বললাম, যেহেতু সময় নেই, অ্যাকচুয়ালি পার্টিসিপল নিয়ে একটা অন্তত 1.5-2 ঘন্টা ক্লাস দরকার, নাহলে পার্টিসিপলটা ক্লিয়ার হবে না। মোটামুটি হ্যাভিং দিয়ে শুরু হলে পারফেক্ট পার্টিসিপল, ভার্বের পরে আইএনজি নিয়ে গেলে প্রেজেন্ট পার্টিসিপল, আর ডিটি ইএন ইএনটি এগুলো যোগ করলে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটাই বোঝালাম আশা করছি। তাহলে আমি ইনফিনিটিভটা বুঝিয়েছি, প্রথম দিকে একটু দেখে নেবে পরে স্কিপ করে। আচ্ছা, পরে হচ্ছে জিরানটাকেও বোঝালাম, পার্টিসিপলটাকেও বোঝালাম। আমি আরো একটা পার্ট রেখেছিলাম, সেটা হচ্ছে ভার্বাল নাউন। আমি বলেছিলাম ভার্বাল নাউন, এটা অ্যাকচুয়ালি সমস্ত বইতে জিরান্ডের পাশেই লেখা থাকে। ভার্বাল নাউন একদম জিরান্ডের মতো, প্রথমে শুধু একটা দি এবং একটা পরে অফ থাকবে, পরে সামনে একটা দি, মানে যদি আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে একটা দি লাগাই এবং লাস্টে যদি একটা অফ লাগাই, মোটামুটি ওপর থেকে দেখতে গেলে আমি অ্যাট এ গ্লান্স দেখাচ্ছি, আমি উপরে লিখেছি অ্যাট এ গ্লান্স, যেহেতু আমি একদম কম সময় দেখাচ্ছি জিনিসটা, প্রত্যেকটার জন্য অনেকটা করে, একটা করে অন্তত 2 করে ক্লাস দরকার হয়। বলে আমি অ্যাট এ গ্লান্স যা শুধু কম্পিটিটিভ এক্সামসগুলোতে জাস্ট এগুলো না আটকে যায়, বারবার আমাকে ফোন করছে এই জন্য। তাহলে ভার্বাল নাউনটা কোনটা? ভার্বাল নাউন হচ্ছে প্রথমে দি লাগাবো, পরে অফ লাগাবো, মাঝখানে আইএনজি। যেরকম আমি দেখেছি একটা স্লিপিং বেবিকে, দেখো আমি লিখলাম আমি দেখেছিলাম আই স the feeding of the baby। আমি একটা ছেলেকে দেখেছিলাম, বেবিকে দেখেছিলাম যে খাচ্ছিল, তাহলে আমি একটা খাচ্ছিল এমন ছেলেকে দেখেছিলাম। দেখো দি লাগিয়েছি, ফিডিং লাগিয়েছি, অফ লাগিয়েছি। তাহলে আমি এটা এভাবে করতে পারি, একটা ছেলেকে আমি দেখেছিলাম যে ছেলেটা কাঁদছিল, যে আই স দা ক্রাইং অফ দা গার্ল। আমি একটা মেয়েকে দেখেছিলাম যেটা কাঁদছিল, দেখো এখানে তাড়াতাড়ি করে লিখেছিল, বানানগুলো এভাবে লাগছে CRY ING ক্রাইং। তা এটা ওয়াচ হয়ে যাচ্ছে তাড়াহুড়োতে। আই স, এটাও স, আই স দ্য ফিডিং অফ দ্য বেবি। এই যে প্রথমে দি আর পরে অফ, দেখেছো? খেয়াল করতে পারছো হয়তো। এই যে মাঝখানে ING, একে আমরা ভার্বাল নাউন বলি। মোটামুটি ছেড়ে দাও, অনেকটা চাপ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে
এটাই কিন্তু খেয়াল আসছে, স্ক্রিনশট নিয়ে নিবে পারবে। তাহলে এরপরে আমি তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইটের ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দিয়েছি। বাকি রইল আমি ভার্বের যেটা ফাইনাইটের পার্টটা, তাকে আমি আবার দুটো পার্টে ভাগ করে নিতে পারি। যেরকম একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এটা তোমরা জানো প্রায় যে ট্রানজিটিভ মানে হচ্ছে উইথ অবজেক্ট আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে উইদাউট অবজেক্ট। তাহলে ইন অবজেক্ট মানে প্লাস অবজেক্ট মানে এই বেটাকে বলা হয় সকর্মক, আর এই বেটাকে বলা হয় অকর্মক, মানে কর্ম ছাড়া, কর্ম মানে অবজেক্ট, আর এটা হচ্ছে কর্মকে দিয়ে, যার কর্ম আছে যার কর্ম নেই, মানে যে ভার্বের কর্ম আছে বা অবজেক্ট আছে তাকে আমি ট্রানজিটিভ, আর যে ভার্বের কর্ম নেই তাকে আমি ইনট্রানজিটিভ ভার্ব বলবো। এখন ব্যাপারটা হচ্ছে এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট বা কর্ম এটা কি করে পাবো? সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে? যার বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এটা সবাই জানে। কিন্তু মোটামুটি একটা জিনিস খেয়াল রাখবেন, সাবজেক্ট সম্পর্কে আমি আর দুটো এক্সট্রা কথা ওর সঙ্গে যোগ করে দিচ্ছি। এক, সাবজেক্ট ক্যান বি এ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ডস। সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে, অনেকগুলো ওয়ার্ডও হতে পারে। আমি যদি বলি যে ব্লু কালারের জামাটা খুব সুন্দর, এখানে সাবজেক্ট কিন্তু ব্লু নয়, এখানে কিন্তু সাবজেক্ট কালার নয়, এখানে কিন্তু সাবজেক্ট জামাটাও নয়, এখানে পুরো সাবজেক্টে হচ্ছে ব্লু কালারের জামাটা, নীল কালারের জামাটা, মানে যেটা লাল কালারের জামা নয়, নীল কালারের জামাটাই আমার পছন্দ, মাই ফেভারিট শার্ট। তাহলে খেয়াল রাখবে এখানে নীল কালারের জামাটাই গ্রুপ অফ ওয়ার্ডস, এটা পুরোটাই সাবজেক্ট। এটা খেয়াল রাখবে, সাবজেক্ট ইজ মানে সাবজেক্ট ক্যান বি ফর্ম উইথ আ ওয়ার্ড আর এ গ্রুপ অফ ওয়ার্ডস। এক, আর সাবজেক্ট ক্যান বি প্লেসড এনিওয়্যার ইন এ সেন্টেন্স। সেন্টেন্সের যে কোনো জায়গায় কিন্তু সাবজেক্ট বসতে পারে। সোজা গল্প শুনে নাও, যে কোনো জায়গায় বসতে পারে, মানে সাবজেক্ট প্রথমে তো বসতে পারে জানোই, 90% জায়গায় সাবজেক্ট সামনেই বসে, সাবজেক্ট লাস্টেও বসতে পারে, সাবজেক্ট মাঝেও বসতে পারে, পরিষ্কার। এবারে যেটা আরেকটু না বললেই নয়, আবার মানে ব্যাপারটা কি, পড়াতে এই একটা জিনিসের সঙ্গে একটা জিনিসের লিঙ্ক থাকে না, ফলে সাবজেক্ট আবার ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেটাকে অ্যাডভার্ব আসছে সামনে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, সেটাও সাবজেক্ট হতে পারে, সেটা ডামি সাবজেক্ট হয়। কিংবা বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং, এই ইটটা, এটা প্রিপারেটরি ইট, এটাও কিন্তু সাবজেক্ট হতে পারে, এটাও কিন্তু ডামি সাবজেক্ট হতে পারে। ফলে এখানে বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং, এই রেইন, ইট ইজ রেনিং, এই ইটটা কিন্তু এখানে ডামি সাবজেক্টের মতো আসছে সামনে, প্রিপারেটরি ইট অ্যাকচুয়ালি। বা ধরো কোনো সেন্টেন্সে আছে কিংবা ছিল এমন যদি ব্যাপার থাকে, যে আমার বাড়ির সামনে একটা গেট আছে, দেয়ার ইজ এ গেট ইন ফ্রন্ট অফ মাই হাউস, এই যে দেয়ার কথাটা কি, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, মানে এটা অ্যাডভার্ব, মানে দেয়ারটা কিন্তু ডামি সাবজেক্ট হিসেবে সামনে বসতে পারে। কিন্তু খেয়াল রাখো, সাবজেক্ট অত সোজা নয় যারা সাবজেক্ট জানি, মানে যার সম্পর্কে বলা যায় সাবজেক্ট বলে, এই ব্যাপারটা এরকম না। সাবজেক্ট ভার্বের জায়গাটা বলেছি এবং অবজেক্ট জায়গাটা আমি ক্লিয়ার করছি। অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে কর্ম। এখন আমরা প্রায়শই বলে থাকি, জানো তো এস এর পরে ভি, তারপরে ও, মানে এস ভি ও, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, এটাকে আমরা স্ট্রাকচার বলি, এটা তোমরা শেখো। এটা কিন্তু ঠিক, পুরোটা ঠিক নয়। শুধুমাত্র অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সে এই দাদাগিরিটা আমরা লক্ষ্য করি, এটা কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচার নয়। সেখানে অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে, তারপর আদার অবজেক্ট বা কমপ্লিমেন্ট আসতে পারে। এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে তো এর সাবজেক্টটাই অমিটেড অবস্থায় থাকবে, মানে ইউ বা আই কিছু একটা আসবে, ইউ তো অবশ্যই বেশিরভাগ সময় আসবে। ফলে সবসময় যে একটা সাবজেক্টই আগে চলে, মানে ইউ মানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই স্ট্রাকচারই ছুটতে থাকবে পুরো গাড়িটা, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভের স্ট্রাকচারটা, এটা কিন্তু ঠিক নয়। এটাও কিন্তু খেয়াল রাখা উচিত পর থেকে। বাস, এবার চলো, আমি তো এক্সক্লামেটরি সেন্টেন্সের কথা আগেই বলেছিলাম, হোয়াট এন আইডিয়া। এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে কোনো ভার্বই নেই, ভার্ব ছাড়াও কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, ফলে এটা অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট মানে আমি ভাব, যে কোনো সেন্টেন্সের ভাবকে যদি আমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি না, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, হোয়াট মানেটা কি, হোয়াট মানে কি, আর হুম মানে কাকে, এই দুটোকে যদি প্রশ্ন করি, যে অ্যান্সার পাবো তাকে অবজেক্ট বলবো। তাহলে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানটাতেই। মনে করো আমি বললাম যে রাম গেভ মি এ পেন, রাম আমাকে একটা পেন দিয়েছিল। এরকম একটা সেন্টেন্সে রাম গেভ মি এ পেন, রাম একটা আমাকে পেন দিয়েছে। দেখো এখানে এই সেন্টেন্সের ভাবটা কোনটা, না ভাবটা হচ্ছে ভার্ব, ভিটা হচ্ছে, গেভটা হচ্ছে ভার্ব। এখন এই গেভটাকে যদি আমি প্রশ্ন করি হোয়াট কি, আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, অবজেক্ট কিন্তু ভার্বের আগে পাওয়া যায় না,
অবজেক্ট সবসময় ভার্বের পরে থাকে। স্যার হোয়াট দিয়ে কোশ্চেন করলে বা হুম দিয়ে কোশ্চেন করলে কি রাম বেরোচ্ছে ওসব বললে হবে না, অবজেক্ট সবসময় ভার্বের পরেই বসে। তাহলে এবার ক্লিয়ার করো। দেখো আমি যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, রাম কি দিয়েছে, অ্যান্সার হলো পেন দিয়েছে। বেশ, রাম কাকে দিয়েছে, রাম আমাকে দিয়েছে, অ্যান্সার হলো পেন। তাহলে এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি এটাকে ঢাকিয়েও দেই, একটু খালি ঢাকিয়ে দিলাম, রাম গেভ এ পেন, এটা একটা কমপ্লিট সেন্স আসছে। কিন্তু আমি যদি এখানে এভাবে ঢাকিয়ে দিই, রাম গেভ মি, রাম আমাকে পেন দিয়েছে, রাম দিয়েছে, রাম আমাকে দিয়েছে, কি দিয়েছে ভগবান জানে। ফলে এখানে কিন্তু পেনটা নেই, পেনটা ঢাকিয়ে দিলেও কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও এটা একটা ইনকমপ্লিট একটা সেন্স বেরিয়ে আসছে, খেয়াল রাখবে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে যেটাকে ঢাকালে আমি সরাসরি অ্যান্সার পেয়ে যাচ্ছি, যে মেয়েটাকে দেখালেও একটা ডাইরেক্ট রিলেশন কমপ্লিট সেন্স পাচ্ছি, ফলে এটাকে আমি বলবো ডাইরেক্ট অবজেক্ট, আর এটাকে আমি বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। আমি এটাকে এভাবে না বলে আমি একটা ছক বের করেছি, সোজাসুজি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই দুটো অবজেক্ট যদি থাকে, মানে হোয়াট এবং হুম দিয়ে যদি প্রশ্ন করা হয়, এই যদি কাকে হুম দিয়ে যে অ্যান্সারটা বের হয় সেটাই কিন্তু হবে ইনডাইরেক্ট, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে সেটাই হবে কিন্তু ডাইরেক্ট। আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই দুটো অবজেক্ট যদি থাকে, যার মধ্যে প্রাণ নেই সেই হচ্ছে ডাইরেক্ট, আর যার মধ্যে প্রাণ থাকে সব ক্ষেত্রেই সেটা হচ্ছে ইনডাইরেক্ট। একদম পরীক্ষিত সত্য, ক্লিয়ার, দেখে নিবে। তাহলে রাম গিভ মি এ পেন, এখানে আমি অবজেক্ট বের করেছি, কিন্তু আমি সাবজেক্ট, একটা সেন্টেন্স কাকে বলবো, সেন্টেন্স বলবো যে একটা সাবজেক্ট, মিনিমাম একটা সাবজেক্ট এবং একটা ভার্ব মিলে কিন্তু সেন্টেন্স। একদম যদি কোনো সাবজেক্ট না থাকে তবুও কিন্তু সেন্টেন্স বানানো যাবে, যদি সেটা ইম্পারেটিভ হয়, গো, কাম, আউট, এই ব্যাপারগুলো ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়, কারণ ইউ গো, ইউ কাম, ইউ আউট। সেটা বাদ দিলাম, মোটামুটি ফর্মে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিলে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করা যায়। এখন ব্যাপারটা হচ্ছে আমি ইন্ট্রানজিটিভ কোনটা বলবো। ধরো আমি বললাম, তাহলে এটা কি হলো, এই সেন্টেন্সে এই যে ভাবটা, একে আমি বলবো ট্রানজিটিভ, কারণ এর অবজেক্ট আছে, একটা থাকলেও হবে, দুটো থাকলেও হবে। কিন্তু আমি একটা আবার ধরো সেন্টেন্স দিলাম, ধরো বলবো যে রাম ইজ গোয়িং টু, স্পিডে লেখার জন্য এগুলো সব গন্ডগোল হচ্ছে, রাম ইজ গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু রাম ইজ গোয়িং টু স্কুল, আমি যদি এইটাকে ধরে নিই, ফাইনালটাকে ধরি, ইজকে জিজ্ঞাসা করি কাউকে যে রাম কোথায় যাচ্ছে, রাম কি, অ্যান্সার নেই। হুম দিয়ে প্রশ্ন করি কাকে, অ্যান্সার নেই। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব, এই বাকি পার্টটা, এটা ভার্বটাকে এই পর্যন্ত রাখতে পারো, ভার্ব ফ্রেজ করে। তাহলে রাম ভার্ব, এই বাকি পার্টটা টু স্কুল, এটা কিন্তু কোনো অবজেক্ট নেই, এটা কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে না, ফলে এটা অবজেক্ট নয়। তাহলে এটা কি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট, তার কারণ এটা আমি যদি বলি যে সাবজেক্ট ভার্বের পরে এমন যদি কোনো ওয়ার্ড থাকে বা গ্রুপ অফ ওয়ার্ডস থাকে যারা কিনা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর সঙ্গে মেলে না, তাদেরকে আমি কমপ্লিমেন্ট বলতে পারি। আমি এভাবে দেখালাম, অন্যভাবে দেখাচ্ছি একটু পরে। তাহলে এটাকে আমি কমপ্লিমেন্ট বলবো। আর যখনই আমি অবজেক্ট পেলাম না, কমপ্লিমেন্ট পাচ্ছি, বা শুধু আমি যদি বলি না রাম গোজ, রাম যায়, সেক্ষেত্রেও কিন্তু এই গোজটার পরে যেহেতু অবজেক্ট নেই, এই গোজটাকে আমি বলবো ইনট্রানজিটিভ ভার্ব। আবার এই ইজটাকেও বলবো, ইজ গোয়িংটাকেও বলবো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কোনো অবজেক্ট নেই। কমপ্লিমেন্ট থাকলেও কিন্তু ইনট্রানজিটিভ হবে। কমপ্লিমেন্ট কাকে বলে, কিছু কিছু ভার্ব আছে যারা কিনা সেন্স কমপ্লিট করতে পারে না, তাদের সেন্সটা কমপ্লিট করার জন্য বাইরে থেকে ওয়ার্ড কিছু বড় করে। ধরো আমি বললাম, ফ্যাক্টরি দিচ্ছি, আমি বলছি ধরো যে মাই ফাদার মেড মি, আমি একটা সেন্টেন্স লিখেছি মাই ফাদার মেড মি, আমার বাবা তৈরি করেছে আমাকে। এই মেডকে প্রশ্ন করো হোয়াট, উত্তর নেই। এই মেডকে প্রশ্ন করো হুম, উত্তর হচ্ছে মি, তাহলে মিটা অবজেক্ট। তাহলে মাই ফাদার সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। খেয়াল রাখবে, আমি জিনিস বোঝাচ্ছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কিন্তু তবু এর মানেটা ক্লিয়ার হচ্ছে না। আমার বাবা আমাকে তৈরি করেছে, কি তৈরি করেছে, ইয়ে ডক্টর বা ইয়ে টিচার, আমার বাবা আমাকে টিচার তৈরি করেছে।
খেয়াল রাখো। এখন এই টিচারটা কে না মিটাই, এই মিটা যে সেই হচ্ছে এই টিচার, ফলে এইটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং এই কমপ্লিমেন্ট কাকে বলছে? অবজেক্টকে ডিনোটস করছে, বলে এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। আবার এরকম অবজেক্ট যদি সাবজেক্টকে ডিনোট করে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলতে পারে। খেয়াল রাখবে, এরপরে ভাবটাকে কিন্তু আরো দুটো পার্টে ভাগ করা যায়, পজিটিভ করা যায়, কপুলেটিভ করা যায়। যেন বার্ড ইজ ফ্লাইং, পাখিটা একা উঠছে, বার্ড ইজ ফ্লাইং। কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে দ্য কাইট ইজ ফ্লাইং। কাইট ইজ ফ্লাইং কি করে বলবো? ঘড়িটা তো একা উঠছে না, মানে সামওয়ান ইজ ফ্লাইং দ্য কাইট। তো সেক্ষেত্রে কিন্তু পজিটিভ হচ্ছে, কারণ কেউ না কেউ উড়াচ্ছে, এরকম কিন্তু পজিটিভ কপুলেটিভ বলেও ভাবকে কিন্তু অনেক পার্টে ভাগ করা যায়। তো মোটামুটি আমি অ্যাট এ গ্লান্স ট্রানজেটিভ আর ইন্ট্রানজেটিভের জায়গাটা দেখিয়েছি। একটা সকর্মক, একটা অকর্মক। যার কর্ম আছে তাকে ট্রানজেটিভ বলে, যার কর্ম বা অবজেক্ট নেই তাকে ইন্ট্রানজেটিভ বলে। আর আমি দেখিয়েছি কমপ্লিমেন্ট জিনিসটাও কি, যে কমপ্লিমেন্ট হচ্ছে বেশ কিছু ওয়ার্ড যেগুলো কিনা কোনো, আচ্ছা কমপ্লিমেন্ট এটাও হতে পারে, অ্যাডভার্বিয়ালও থাকতে পারে ওর ভিতরে। তাহলে আমি কমপ্লিমেন্ট কোনটা হতে পারে? কমপ্লিমেন্ট কিন্তু অবজেক্টের পরেও বসতে পারে, আবার অবজেক্ট ছাড়াও বসতে পারে। মানে এরকমও হতে পারে সেন্টেন্সটা যে সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপরে কমপ্লিমেন্ট হলো, হতেই পারে রাম ইজ গোয়িং টু স্কুল। আবার এরকম হতে পারে সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, আবার একটা অবজেক্ট হলো, তারপরে কমপ্লিমেন্ট হলো, এটাও হতে পারে। এখন এই কমপ্লিমেন্ট যদি ওই সাবজেক্টকে অবজেক্টকে ডিনোট করে তো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আবার এই কমপ্লিমেন্ট যদি ভাবে সাবজেক্টকে ডিনোটস করে তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এর মধ্যে ফ্যাক্টেটিভ অবজেক্টও আছে। তাই অনেকক্ষণ আমি পড়াচ্ছি জিনিসটাকে নিয়ে। মোটামুটি আমি ভাবটাকে অনেকগুলো পার্টে ভাগ করে একটু দেখিয়েছি। আর ফট করে বাইর থেকে ভাবের বেশি কিছু চাপ থাকবে না। ভার্ব হচ্ছে মায়ের মতো, আমি আগেও বলেছিলাম ভার্ব হচ্ছে একটা ইন্ডিসপেন্সেবল পার্ট। মা যেরকম, আমি শুরুটা এভাবেই দিয়েছিলাম যে মা যেরকম আমার বাড়ির একটু ইন্ডিসপেন্সেবল, মা ছাড়া কি করে চলবেই না, সেরকম ভার্ব ছাড়াও কিন্তু এক পাও ফেলা যাবে না। আমরা যদি শুধুমাত্র ভার্বটাকে দেখি না, শুধুমাত্র যদি লক্ষ্য করি, ছোটবেলা থেকেই যদি খেয়াল করি যে ভার্বটা কোথায় বসছে, এই বেটা বসছে কোথায়, এই ভাবটাকেই যদি খেয়াল করি তাহলেই কিন্তু আমরা কনস্ট্রাকশনটা একদম মোটামুটি ভালো মতো জেনে যাব। কিন্তু ভার্ব না জানলে আমি কনস্ট্রাকশন কিচ্ছু করতে পারবো না। এই টেন্স, এই ভার্বেরই তো পরিবর্তন, এছাড়া আর কি। কখনো আমি প্লেজ বলছি, ইজ প্লেইং বলছি, হ্যাভ প্লেড বলছি, বা হ্যাজ প্লেড বলছি, হ্যাভ বিন প্লেইং বলছি, তাহলে কি হচ্ছে? ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা তো ভার্বটাই চেঞ্জ হচ্ছে। তো সাবজেক্ট আর অবজেক্টকে ফেলে দিলেও, ধরো আমি বলছি হি প্লেস ফুটবল, আবার আমি বলছি হি ইজ প্লেইং ফুটবল, আবার আমি বলছি হি হ্যাজ প্লেড ফুটবল, আমি আবার বলছি হি হ্যাজ বিন প্লেইং ফুটবল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? হ্যাজ বিন কোথায়, আইএনজি কোথায় বসছে, কোথায় হ্যাজ বসছে, শুধুমাত্র ওইখানে চেঞ্জ। এবং আই এখানে ঠিক আছে, ফুটবলটাও ঠিক আছে, ফলে কোথায় প্লেইং হবে আর কোথায় প্লেড হবে সেটা ঠিক করবে ভার্বটা। তাহলে ভার্বটাই হচ্ছে আসল। নাউনের তো শুধু প্লেসমেন্টটা, নাউনের জায়গায় প্রোনাউন বসছে সেটাও প্লেসমেন্টটা। অ্যাডজেক্টিভ তো নাউনের আগে বসে কোয়ালিফাই বা ভার্বের পরে বসে আছে। আর অ্যাডভার্ব তো যেন নাউন প্রোনাউন ইন্টারজেকশনে কিছু পারে না, বাকি সবাইকে সে কোয়ালিফাই করে দিতে পারে। সেন্টেন্স, ফ্রেজ, ইভেন একটা সেন্টেন্সকেও কোয়ালিফাই করতে পারে, ফ্রেজকে, ক্লজকে। প্রিপজিশনের সঙ্গে অ্যাডভার্বের দুর্দান্ত সম্পর্ক। মানে ও কিন্তু নাউন প্রোনাউন ইন্টারজেকশন ছাড়া বাকি সবকে কোয়ালিফাই করতে পারে। অন্য অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, ভার্বের আগে পরে বসে তাকে কোয়ালিফাই করতে পারে। পরিষ্কার। প্রিপজিশন মানে প্রিপজিশন, প্রি মানে পূর্বে, পজিশন অবস্থান, ফলে সেক্ষেত্রেও সে নাউনের পূর্বে বসে, নাউনকে কোয়ালিফাই, নাউনের সঙ্গে একটা রিলেশন তৈরি করে অ্যাকচুয়ালি প্রিপজিশন। কনজাংশন তো জানো, যুক্ত করতে পারে। কনজাংশনের 3-4টে পার্ট আছে, কোরিলেটিভ আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সাবজেক্টিভ পুরো তার সাবঅর্ডিনেট ক্লজটা তার উপর দাঁড়িয়ে আছে। ইন্টারজেকশন তো সাডেন অ্যান্ড স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট আছে। এদের ব্যাপারটা প্লেসমেন্টটা কি আগে আমাকে বুঝতে হবে, কোথায় ব্যাপারটা বসছে। শুধুমাত্র নাউন কাকে বলে জানলে হবে না, নাউন কোথায় বসে জানতে হবে। এই ব্যাপারটা ক্লিয়ার করলে ভার্বের সঙ্গে নাউনের সম্পর্কটা কি যদি আমি ক্লিয়ার করতে পারি, ভার্বের সঙ্গে অ্যাডজেক্টিভের সম্পর্কটা ক্লিয়ার, আমি ভাবকে একদম একটা গুটি ফেলে দেবো। ভার্ব হচ্ছে একটা জিনিস, একটু সূর্যের মতো, এর সঙ্গে অন্যান্য গ্রহগুলোর কিরকম সম্পর্ক, কার কিরকম স্পিড, রোটেশন কিভাবে ঘোরে, কার কিরকম অক্ষরটা, সেটা যদি ক্লিয়ার করতে পারি, মানে ভার্বকে কেন্দ্র করেই কিন্তু পুরো ল্যাঙ্গুয়েজটা ঘুরছে। ফলে আমি ভার্বকে যদি ঠিকঠাক করে প্রথম থেকে দেখতে পারি তাহলে কিন্তু পরিষ্কার ব্যাপারটাকে বুঝতে পারবো। মোটামুটি আমি অনেকটা বোঝানোর চেষ্টা করেছি। যদি দরকার হয় তখন আমি ক্লাসে বাকি জায়গা দেখবো, ফোন করে আমাকে জানাবে, কমেন্ট করে। যদি প্রবলেম হয় কোনো একটা জায়গায় আলোচনা করো, স্যার এটা আমি একটু ফ্যাক্টেটিভ অবজেক্টটা বুঝবো, বা স্যার এটা বুঝতে পারবো, আমি অনলাইনে ব্যাপারটাকে বুঝিয়ে দেবো। ঠিক, গুড বাই।